নমস্কার। আজ আবার কথা হবে, আবার আড্ডা হবে একজন নতুন মানুষের সাথে। তার বিদ্যালয়ে গিয়ে আমার যেটা মনে হয়েছিল যে তিনি একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার নিজের বিদ্যালয়কে অত্যন্ত সুন্দর করে গড়ে তুলেছেন। তার নিজের অনেক গুণ আছে। এই গুণগুলোর কথা আমরা জানতেও পারি না কিন্তু তার এই গুণটা যখন আমি জানতে পারি যে তিনি অত্যন্ত সুন্দর আবৃত্তি করতে পারেন, তখন কিন্তু দেখলাম যে তার নিজের জগৎটার মধ্যে তিনি সেটাকে কি সুন্দর সঞ্চার করেছেন। আমার ভালো লাগার জায়গাগুলো আপনাদের সকলের কাছে তুলে ধরে আমার মনে হয়েছে যে এই সকল মানুষের কি বিভিন্ন গুণ আছে তাদের কাজের জগৎ এবং তার বাইরে, সেগুলো জানাতে পেরেও আমার খুব আনন্দ লাগে। আজকের পর্বের সূচনা এখানে। নমস্কার। আজকে আবার একটা অনুষ্ঠানে আমরা এসেছি আড্ডা দিতে। আড্ডা দিতে কার সাথে? আমার আরেক প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, অঞ্জনাদির সাথে। অঞ্জনা ঘোষাল, উনি চট্টা কালিকাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। যদিও এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওই এলাকায় ওনার স্কুলে গিয়ে আমি নিজের সবচেয়ে বড় চমক হেডমিস্ট্রেস হিসেবে পেয়েছিলাম। অবাক হয়ে দেখেছিলাম কি দাপটের সাথে অঞ্জনাদি পুরো এলাকাটার মধ্যে বিশালভাবে স্কুলটাকে তুলে ধরেছে এবং ওই স্কুলেতে অত অপরিসীম কষ্ট করে সেটাকে তৈরি করার পর মেয়েদেরকে সেখানে কোথায় কোন জায়গায় নিয়ে যেতে পেরেছে। আমি খুব ইন্সপায়ার্ড হই, একবার নয় বারে বারে অঞ্জনাদির থেকে। এবং যখনই ছোট্ট কোনো অসুবিধা হয় একটা ফোন চলে যায় অঞ্জনাদির কাছে। কি হেল্প পাবো না পাবো তা জানি না, কিন্তু এটুকু জানি যে সবসময় সঠিক অ্যাডভাইস এবং তার বিশাল অভিজ্ঞতা দিয়ে আমাকে সবসময় সাহায্য করবে। অঞ্জনাদি আমাদের অনেকে যারা আমরা বেহালায় থাকি তাদের প্রত্যেককে বিভিন্নভাবে সাহায্য করে তার অভিজ্ঞতা দিয়ে। আজকে আমাদের এই আসরেতে, আড্ডার আসরে অঞ্জনাদিকে পেয়ে তাই অনেক ধন্যবাদ। অঞ্জনাদিকে প্রথমেই একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এত শক্ত একটা পরিস্থিতিতে তুমি তোমার স্কুলকে গড়ে তুলেছো, সেটার বিষয়ে যদি একটু আমাদেরকে বলো। আর আজকে আমরা যারা হেডমিস্ট্রেস তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে, কিভাবে এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও স্কুলকে এত বড় করা যায়? অঞ্জনাদি। অনেক ভালোবাসা শর্মিলা, আমাকে এখানে কিছু বলবার জন্য আমাকে ডাকা হয়েছে বলে। প্রথম কথা বলি, আমি যখন শিক্ষিকা ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার জ্যোতিষীরামপুর গার্লস হাই স্কুলে, সেই সময় থেকেই আমার স্কুলে যখন আমি সহশিক্ষিকা হিসেবে কাজ করেছি, আমার মনে হয়েছে যে যদি প্রধান শিক্ষিকার পদে যেতে পারি তাহলে আমি হয়তো নিজের মনে যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে আমি আরো সুন্দর করে গড়ে তুলতে পারব। পরবর্তীকালে আমি চট্টা কালিকাপুর সুবিদ আলী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার পদে যাই। সেখানে গিয়ে প্রথম আমার যে অভিজ্ঞতা হয়, সেখানে আমি দেখতে পাই যে অষ্টম শ্রেণীর পরে নবম শ্রেণী থেকেই ছাত্রীদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ওখানকার একটা সামাজিক সমস্যা বলেই মনে হয়। আমি প্রথমেই সেখানে করাঘাত করলাম। আমি চেষ্টা করলাম নবম শ্রেণীতে উত্তীর্ণ করে দিয়ে তাদেরকে আলাদা করে পঠন পাঠন করিয়ে তাদেরকে উপযুক্ত করে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে। একটা বিদ্যালয়কে যখন আমরা গড়ে তুলি তখন শুধুমাত্র ছাত্রছাত্রীদের উন্নতি সাধন নয়, আমাদের অনেক কিছু দেখতে হয়। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা থাকেন বা আমাদের শিক্ষাকর্মী যারা থাকেন, তাদেরকে নিয়ে কাজ করবার একটা সুস্থ পরিবেশ গঠন। সে গঠনটা সেটা সম্ভবত আমি অনেকটা ভালোবাসা পেয়েছি বলেই তাদের থেকে করতে পেরেছি। এবং আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে বিদ্যালয় ছেড়ে যখন আমরা চলে যাব তখন শুধুমাত্র আমরা যে কজন ছাত্রীদের পড়াচ্ছি তা নয়,
ওই এলাকার একটা উন্নতি সাধন করতে হবে। একটা বিদ্যালয় কিন্তু গড়ে ওঠে একটা এলাকার উন্নতি সাধনের জন্য। তো এলাকার উন্নতি সাধনের জন্য তো অনেক কিছু দরকার, শুধুমাত্র প্রতিদিনকার যে আমাদের সিলেবাসের পঠন পাঠন আছে সেটা তো নয়, দরকার কিছু সাংস্কৃতিক উন্নতি সাধন। সেটার জন্য আমি কিন্তু বিদ্যালয়ে অনেক কিছু প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নাটক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা। এরপরে আস্তে আস্তে আমরা প্রতি বছর অনুষ্ঠান করতে শুরু করি এবং স্কুল ক্রমশ উন্নত হয় এবং এলাকার মানুষ স্কুলকে ভালোবেসে অনেক আর্থিক সহায়তা করেন। বিভিন্নভাবে কমিউনিটিকে কিন্তু কাজে লাগানো যায় বিদ্যালয়ের ক্ষেত্রে। এটাই কিন্তু প্রধান শিক্ষক বা শিক্ষিকার একটা কাজ হচ্ছে যে কমিউনিটির সাথে একটা ভালো মতো লিঙ্ক তৈরি করা। আজকে যখন স্কুলে কোনো সমস্যা হচ্ছে, শুধুমাত্র স্কুলের সমস্যা নয় কিন্তু সেটা কিন্তু ওই এলাকাগত সমস্যাও হতে পারে। সুতরাং এলাকার মানুষজন কিন্তু চাইবেন যে কখনো তারা বিদ্যালয়টাকে নষ্ট হতে দেবেন না। সুতরাং কমিউনিটি লিঙ্কটা কিন্তু একটা বিরাট বিষয়। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, যখন করোনাকালীন সময়, তখন আমার যারা আংশিক সময়ের কর্মী ছিলেন তাদেরকে বেতন দিতে পারছি না। আমার যে করণিক আমাকে ফোন করে বলল যে দিদি, এখানে এক ভদ্রলোক আছেন, তাকে সৈয়দা বলে, তাকে যদি আপনি একটু বলেন উনি তাহলে কিছু টাকা দিতে পারে, যাতে আমরা আংশিক সময়ের কর্মীদের আমরা বেতন দিতে পারি। আমি ফোন করে বলছি যে আপনি আমাকে যদি 50,000 টাকা দেন, আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, আমার অ্যাকাউন্ট থেকে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। উনি আমাকে বললেন, আপনার মুখের কথাই যথেষ্ট। আপনি যেদিন বিদ্যালয়ে আসবেন সেদিন আমাকে টাকা দেবেন, সেদিন বিদ্যালয় থেকে চেক দেবেন, কিন্তু আমি এখন 50,000 টাকা আপনার করণিকের হাতে তুলে দিচ্ছি। এই যে বিশ্বাসযোগ্যতাটাকে আমাকে অর্জন করতে হয়েছে, এটা কিন্তু একদিনে হয় না। এটা বেশ কয়েক বছর ধরে পরিশ্রমের ফল। যখন এলাকার মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, এই প্রধান শিক্ষক বা শিক্ষিকা যিনি এসেছেন তিনি বিদ্যালয়ের উন্নতি সাধনই করছেন, তখন কিন্তু তারা সবাই পাশে থাকে। আর মেয়েদের জন্য, মেয়েদের একটা সময়ে যা ছিল, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ের কবিতায় পড়েছি সেটা। আজকে আমি আপনাদের কাছে একটা কবিতার মাধ্যমে সেটা বলতে চাই যে এখনকার মেয়েদের অবস্থান কোথায়, এবং সেটা কিন্তু শুধুমাত্র আমাদের বিদ্যালয়গুলোর জন্যই সম্ভব হয়েছে। প্রত্যেকটা যে গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শুধু নয়, সহশিক্ষিকারাও যেভাবে পরিশ্রম করে তাদের মানসিক উন্নতি সাধন করে এবং তাদেরকে যেভাবে এগিয়ে দেয় যে না, তোমরা পড়াশোনা করো, তোমরা নিশ্চয়ই নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সঠিক মতটা দিতে পারবে। আমার দেখা যারা আমার ছোট ছোট যারা বোনের মতো প্রধান শিক্ষিকা রয়েছেন, যেমন আমি, হ্যাঁ, যেমন শর্মিলা সেনগুপ্ত, হাওড়ির দীপান্বিতা সরকার, এবং আমাদের খুব কাছে রয়েছে গার্গী মুখার্জি, শ্যামা সুন্দরী বিদ্যাপীঠ, আরো অনেকেই ছোট ছোট প্রধান শিক্ষিকা রয়েছেন, শিক্ষক রয়েছেন, এবং তাদেরকে আমি দেখি তারা কিন্তু সত্যি সত্যি খুব ডেডিকেটেড। কিন্তু সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি অনেক সময় তাদের কিন্তু তাদের কাজে বাধা প্রাপ্ত তারা হন। তো সেটাকে আমি বলবো তাদেরকে হাসি মুখে, খুব ঠান্ডা মাথায় সেটাকে সবাইকে সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু সেই সমস্যার সমাধান করতে। এবার আসি আমি আমার যে কবিতাটা বলা, সাধারণ মেয়ে 21 শতক, মল্লিকা সেনগুপ্ত। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিসা কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ শব্দরথী নির্মাণ। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা গল্প বুঝি পাতায় পাতায়
শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে 76 বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছে নিউজ রুমের করিডরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হারভার্ড পর্যন্ত অনায়াসে চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও পড়েন নিপুণ সামলে নিয়ে আমি দশভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো তোমার এই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। ধন্যবাদ। আমরা চাই প্রতিটা মেয়ে তার জীবনে দাঁড়িয়ে যাক, তারা নিজের পায়ে দাঁড়া সুস্থ জীবন যাপন করুক। আজকের শুভকামনা রইল শর্মিলা এবং শর্মিলার মতো আরো অনেক যারা নতুন প্রধান শিক্ষিকা আছেন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এটাই অঞ্জনাদির বিষয়ে আমরা প্রথম দিন থেকে দেখেছি। অপূর্ব আবৃত্তি করে এবং যেখানে যেটা দরকার ঠিক সেই ভাবটা তুলে আনে। অঞ্জনাদি, তোমায় অনেক ধন্যবাদ। আজকের আড্ডাকে তুমি মুখরিত করে তুলেছো তোমার আবৃত্তি দিয়ে। তোমাকে পেয়ে এবং তোমার কাছ থেকে জানতে পেরে যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও স্কুলকে কি করে এগিয়ে নিয়ে গেছো, সেটা খুব ভালো লাগলো। ছোট্ট করে লাস্টে জানতে চাইবো, আবৃত্তি কি করে স্কুলের অংশ হয়ে উঠেছিল? তোমার জীবনে আবৃত্তি বিশাল বড় অংশ রাখে, সেটা কি করে স্কুলের অংশ হয়ে এসেছিল? এটুকু জেনেই আজকের আড্ডা আমরা শেষ করব। আমি আবৃত্তির প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর আমাদের আবৃত্তি প্রতিযোগিতা হয় এবং তখন বাচ্চাদেরকে আমরা বিভিন্ন গ্রুপে আবৃত্তি দিতাম, বিভিন্ন লেখকের আবৃত্তি, আধুনিক কবির আবৃত্তি এবং আমাদের যে প্রথিত যশা যে কবি রয়েছেন তাদের কবিতা দিয়ে। মানে সত্যি করে বলতে কি, কবিতা বলো, নাটক বলো, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ওরা যেটুকু সাহিত্য চর্চা হয় ওরা পায়, বাড়িতে গিয়ে কিন্তু ওরা সবটা পায় না, আমরা যে ধরনের স্কুলে কাজ করে এসেছে। সুতরাং এই 10টা থেকে 4:30-র মধ্যে সময়টুকুই কিন্তু ওদের ভালো সময়। সুতরাং এই সময়টাতে শুধু সিলেবাসের যে বই তার বাইরে গিয়েও কিন্তু এগুলো শেখানো খুব জরুরি বলেই আমার মনে হয়েছে। এবং শনিবারের পরে আমি ক্লাস করানোর ব্যবস্থাও করেছিলাম, আবৃত্তির ক্লাস, গানের ক্লাস, এটা করানোর ব্যবস্থা করেছিলাম। অনেক ধন্যবাদ অঞ্জনাদি, আবৃত্তিও শুনিয়েছ এবং অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছো। চাইবো তুমি আবার আসো, আবার আড্ডা হোক, আর আবার আমরা অনেক কিছু নতুন তোমার থেকে শিখি। আমি তো প্রতিনিয়তই তোমার কাছ থেকে শিখতে থাকি, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।